তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই বাড়িতে আছেন? কি ব্যাপার তোমরা? আমরা বাগদিপাড়া থেকে আসছি। আমাদের গ্রামের অনেক মানুষের কালা জ্বরে ধরছে, 3-4 জন মারা গেছে। হ্যাঁ, আমি মোহনবাসীর কাছে শুনেছি। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। আমি হাত জোড় করে বলতেছি একটু এক্ষুনি চলেন। হ্যাঁ, বুঝতে পারছো না, খালি হাতে গিয়ে তো লাভ নেই। আমি ওষুধ নিয়ে তারপরে আসছি। একটু তাড়াতাড়ি এসেন। যাও যাও। জি, চল চল চল। কালা জ্বর এ তো রীতিমতো মহামারী। ওরে মোহন, কাউকে তো দেখতে পাচ্ছে। এদিকে আছে ওরা কোথাও। কবিরাজ মশাই, আপনি এত দেরি করে আসলেন, আমি কখন থেকে আপনার অপেক্ষা। যাবো রাখো রাখো। জ্বরের ঘরে বের হয়েছে। আমি এক এক করে প্রত্যেকের বাড়িতে যাব। আমি কবিরাজ, এটা আমার দায়িত্ব। তোমরা তো আমাকে খবর দিতে এসেছিলে। জি, ঠিক আছে, চলো। কোনটা তোমার বাড়ি? আসেন। তারপর তর্করত্ন, কোনো খবর আছে মহুর কবিরাজের? আগে না করতা। খবর নাও, খবর নাও। এতদিনে নিশ্চয়ই বিষ দাঁত ভেঙে গেছে, কি বলো? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। তবে মোহর আলী বড্ড ঝানুমাল, ভাঙবে তবু মস্কাবে না। এমন ভাব করে গায়ে ঘুরে বেড়াচ্ছে যেন কিছুই হয়নি। থাকবে না, থাকবে না, অত দম্ভ থাকবে না। এখনো আশা করে আছে যে সুলতান ছাড়া পাবে, কিন্তু অত সস্তা না। ও তো জানে না যে ব্রিটিশ পুলিশ কি জিনিস। যখন দেবে তখন বুঝবে ঠেলা। ওই সোমনাথ বদ্দির বাড়িতে তো প্রায় পুলিশ আসছে। বদ্দিকে পুলিশ একেবারে নাকা নিচু পানি খাইয়ে ছাড়ছে। এক কাজ করুন না, আপনি দারোগাকে বলে ওই মোহর আলীকে ওরকম একটু তুর্কি নাচন নাচান। আরে রোসো রোসো, সবুরে মেওয়া ফলে, ব্যথাটা আগে একটু টনটনে হোক, তখন খেলাটা জমবে। কবিরাজের বড় ছেলে তো আবার পুলিশ, ও আবার বাগড়া দেবে না তো। সুলতান একেবারে কুমিরের দাঁতে পড়েছে। ওই দারোগা সাহেবই তো বললো ওসব চুনোপুটি দিয়ে কিচ্ছু হবে না। তাছাড়া কানা ঘোষা যা শুনি, বড় ছেলেটা বেশি সুবিধা নেই, একেবারে বউ হয়ে গেল, মহা স্বার্থপর। হলে শহরে বউ বাচ্চা নিয়ে গিয়ে থাকে, ও কিচ্ছু করবে বলে মনে হয় না। উপরওয়ালা দুই বন্ধুকে কেমন মিলিয়ে দিল বলুন তো। বদ্দির দুই ছেলে এখন পুলিশের নজরে পড়েছে। একটা জেলে পড়ছে আর একটা জেল ভেঙে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ একেবারে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে, পেলেই ঠুস ঠুস করে গুলি করে মারবে।
এ কি করতে আপনি এখনো এখানে এখনো যাননি? আমি কোথায় যাব? বাড়তি পারে মরক লেগেছে আপনি জানেন না? সেখানে অজানা জ্বরে তেলাপোকা ছাড় পোকার মতো মানুষ মরছে। জানবো না কেন? তা আমি গিয়ে কি করব? আমি কবিরাজ না হেকিম? ঠিকই তো, ওখানে গিয়ে কেউ মল্লিক মশাই মরবে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে তুই এমন সব বলিস না। তার চেয়ে কাজ কর, ওই দুই বুদ্ধিকে পাঠিয়ে দে ওখানে, কি ওরা মরুক। এই আপনাদের একটা মস্ত বড় ভুল। দেখুন, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। এই আপনাদের মতন মানুষের না এই কর্তাকে ভুল বুঝিয়ে বুঝিয়ে রায় বাহাদুর পদটা পেতে দেরি করে দিচ্ছে। তাই নাকি? তা কি করলে উপাধিটা পাওয়া যাবে? হ্যাঁ, এই যে গায়ে বিপ্লবীদের ধরিয়ে দিচ্ছেন, তারপর ওই স্বদেশী আন্দোলনে আশ লাগতে দিচ্ছেন না, পুলিশকে সাহায্য করছেন স্বদেশীদের ধরতে, এসব কিচ্ছু না। না, নিশ্চয় এগুলো তো লাগবে। সেই সঙ্গে লাগবে সমাজ সেবা, একটা মানবিক মুখ, যেটাকে সামনে রেখে সরকার বাহাদুর কর্তাকে রায় বাহাদুর উপাধিটা দিতে পারেন। বাবা, তুই তো দেখি ঝানু রাজনীতিবিদের মতো কথা বলতে শুরু করেছিস। এসব দারোগা বাবুই আমাকে বলতে বলেছে। আপনি সামনে থেকে আত্মপীড়িত মানুষের সেবার বন্দোবস্ত করলে ভালো হয়। আমার যা বলার আমি বলে গেলাম। এখন আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন কর্তা। আমি এখন আসি। কেষ্ট কথাটা খুব একটা ভুল বলেনি। কি বলো তর্করত্ন? যাব? যাবেন? ওই মরগ এলাকায় গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তখন কি ওই উপাধি ধুয়ে পানি খাবেন? তার চেয়ে বরং ওই বুদ্ধি দুটো মরগ এলাকায় গিয়ে করুক। বলছো? খাইয়েছো কি? আগে পান্থা ভাত। এত জ্বরের মধ্যে পান্তা ভাত? তোমাদের কাণ্ড জ্ঞান কি লোপ পেয়েছে? আগে পান্থা ভাত ছাড়া তো ঘরে কিছু ছিল না, তাই। শোনো, এই সমস্ত পান্তা ভাতটা তো একদম চলবে না। যদি সাগু বার্লি এগুলো আনতে পারো তবে খাইও, আর যদি না পারো তাহলে একদম উপোস। তুমি সন্ধ্যার পরে একবার আমার বাড়িতে এসো, আমি ওষুধ দিয়ে দেবো। আগে আমার বউজু ভালো হয়ে যাবে তো কবিরের সাহেব? ওর কিছু হইব না তো? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কবিরাজ সাহেব যেভাবে বলবেন সেইভাবে ওষুধগুলো খাওয়াবা। জি, চলো মন, অন্য ঘরে যাই। একটু দাঁড়ান কবিরাজ সাহেব, এটা রাখেন। ওটা তোমার কাছেই রাখো, ওটা দিয়ে তোমার ছেলেকে বার্লি এনে খাইও। আল্লাহ আপনার মঙ্গল করুক কবিরের সাহেব। আচ্ছা বাবা, এসো। বাগদি পাড়ার মানুষগুলো গরিব, কিন্তু মনটা বড় ভালো রে। এইটা ঠিক কথা বলছেন কর্তা। টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু কেমন আপ্যায়ন, কি পরিমাণ সম্মানটাগুলো খেয়াল করছেন। ওদের জন্য বড্ড কষ্ট হয়, সব সময় একটা না একটা অসুখ লেগেই থাকে। হবে না, ঘর দোয়ার কিরকম নোংরা করে রাখছে দেখছেন। আর মানুষ বিলাম নোংরা, তার চেয়ে বড় কথা হলো গোয়া। ঘর দোয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, তা না দুনিয়ার যত ময়লা আবর্জনা আইনা বাড়িঘর বোঝাই করে ফেলছে। পকেটে পয়সা না থাকলে কোনো কিছুতেই মন থাকে না রে মোহন, সবকিছু শ্রীহীন হয়ে পড়ে। চল, বেলা পড়ে এলো। জি চলেন, আমার তো আবার গোসল করতে হইব। কেন গোসল করতে হবে কেন? আমার বউ যদি জানে আমি বাগদি পাড়ায় গেছি, তাহলে গোসল না করে ঘরে ঢুকতে দিব? কেন রে, বাগদিরা কি মানুষ নয়? ওদের বাড়িতে গেলেই গোসল করতে হবে? আমিও তো সেই কথাই বলি, কিন্তু আমার বউ তো বুঝে না, আমার ঠিকই গোসল করায় ছাড়বো। একবারের বেশি গোসল করলে অবশ্য ক্ষতি নেই,
তবে রোগীর বাড়ি থেকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে যাই। একদম ঠিক কথা বলছেন কর্তা, আমার তাই মনে হয়। চল চলো। জি চল। কবে সাহেব, আপনি কি বাগদিপাড়া থেকে এলেন নাকি? হ্যাঁ, বাগদিপাড়া থেকে আসলাম। আমি ওদিকে যাচ্ছিলাম। এই মেজো কর্তা আপনার কাছে পাঠালেন খবর নেওয়ার জন্য ওখানকার রুগীদের অবস্থা এখন কেমন। তাই নাকি? জি, তা রুগীদের অবস্থা কেমন দেখলেন? চিন্তার বিশেষ কোনো কারণ নেই, কয়েকজনের জ্বর নিয়ম মেনে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তাহলে এ কথা আমি কর্তাকে গিয়ে জানাই। মনে হয় ওমা, তুমি এসে গেছো? হ্যাঁ, ভালোই হয়েছে। কালো কি আবার বাদ্যপাড়া যেতে হবে নাকি? বোধ হয় না। যদি নতুন করে কেউ আক্রান্ত না হয় তাহলে যাব না, মনবাসীকে পাঠিয়ে দেবো। সেই ভালো। ওই মরণ ব্যাধির ওখানে তোমাকে যেতে দিতে আমার খুব ভয় হয়। আমি হচ্ছে কবিরাজ, ওই সমস্ত রোগ ব্যাধিকে ভয় পেলে আমার চলে? আর রোগী দেখতে গিয়ে ডাক্তার কবিরাজের অসুখ করেছে এমন কথা শুনেছো কখনো? কখনো হয়নি বলে যে আর কোনোদিন হবে না এমন তো কোনো কথা নেই। এত বছর ধরে এসব করছি, আর এখন তো বুড়ো হয়ে মরতে চললাম। তুমি অযথাই ভয় করো। মেয়ে মানুষের চিন্তার কি আর শেষ আছে? বুবু, ও বুবু, ঘরে আছো? হ্যাঁ হীরা, কি হয়েছে? এদিকে আয়। বুবু, ভাইজান ঘরে আছেন দেখছি। একটা খুব খারাপ খবর শুনে এলাম। কি হয়েছে? কি অত হাঁপাচ্ছিস কেন? বুবু, খুবই খারাপ খবর। আমার ভয় হাত পা কাঁপছে। কি করেছে তোমাকে বলি? আর কি হয়েছে খুলে বলো। সর্বনাশ হয়ে গেছে ভাইজান। আমাদের সুলতানকে নাকি কালা পানিতে পাঠিয়ে দিয়েছে। কি? তুই কোত্থেকে শুনে আসলি? চণ্ডী মণ্ডপে সবাই বলা বলি করছিল, আমি আড়াল থেকে শুনেছি। কি বলা বলি করছিল? ওরা বলা বলি করছিল কে নাকি কলকাতা থেকে খবর নিয়ে এসেছে সুলতানের নাকি বিচার হয়েছে, বিচারের শাস্তি হিসাবে ওরা ওকে কালাবাড়িতে পাঠিয়ে দিয়েছে। হায় আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের? আরে চুপ করো তো, এগুলো হচ্ছে গুজব। গুজবে কান দিও না। ওখানে তো ফুলমিয়া আছে, যদি তেমন কিছু হতো ফুলমিয়া নিশ্চয় বসে থাকতো না, শেষে খবর দিত। হীরা, এসব কথা তুই আবার বৌমাকে বলতে যাস না, তাহলে সে সহ্য করতে পারবে না। বলার কি আর লোকের অভাব আছে বুবু? সারা গায়ে ঢিঢি পড়ে গেছে। না না হীরা, পীর বাবা মানা করে যাওয়ার পর গুরুলার বাড়ি থেকে কোথাও বের হয় না। আমরা না বললে কারো কাছ থেকে জানার কোনো উপায় নেই। ঠিক আছে বুবু, আমি বলবো না। আমার এই সংসারটার উপর কার এত কুনজর পড়েছে আল্লাহ জানে। আমার সোনার সংসারটা একেবারে ছারখার হয়ে গেল। বুবু, আমি বলি কি একটা মিলাদ পরিয়ে দিলে হয় না? তাহলে হয়তো কুনজরের ভাবটা একটু কাটতো। হ্যাঁ, আমিও তাই বলি। ফুলমিয়া ফিরে এলে ভালো একটা দিন দেখে একটা মিলাদ পরিয়ে দাও। আল্লাহ তুমি রহম করো, তুমি রহম করো। দেখো, বিপ্লবীদের সাথে যোগ দেওয়া বা বিপ্লবীদের কোনো সহায়তা করা মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। সেই গুরুতর অভিযোগ রয়েছে তোমার শ্যালকের বিরুদ্ধে। এক কথায় বলতে পারো দেশদ্রোহী। কি বলছেন এসব? অসম্ভব। যেই ছেলে কোনোদিন কোনো রকম ঝুটঝামেলার ধারে কাছে যায়নি, সে কিনা বিপ্লবীদের কার্যকলাপে জড়িত। দেশবাসীর প্রতি ইংরেজ সরকারের লাগামহীন অন্যায় অত্যাচার যেভাবে বেড়ে চলেছে, তাতে দেশের প্রতিটা তরুণের রক্ত টকবক করে ফুটছে। এই অবস্থায় কোনো কিছু অসম্ভব নয় ফুলমিয়া। কিন্তু সুলতান ভাইকে আমি চিনি, তার পক্ষে এই কাজ করা অসম্ভব। সেটা তুমি জানো ফুলমিয়া, কিন্তু ইংরেজ সরকারকে সেটা বিশ্বাস করাবে কি করে? তাদের চোখে সুলতান বিপ্লবী। তাদের বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, তুমি বারিদ মজুমদারের নাম শুনেছো কখনো? হ্যাঁ, শুনেছি।
তিনি তো একজন নামকরা বিপ্লবী, পুলিশ তাকে হুন্ডে হয়ে খুঁজছে। ইয়েস, সেই বারিদ মজুমদারের নেতৃত্বে কলকাতা থেকে বোমা পাচার হচ্ছিল চট্টগ্রাম, এবং তাতে গোপনে সহায়তা করেছে সুলতান। পুলিশের বক্তব্য এটাই। বাহ, চমৎকার যুক্তি। কোথায় বারিদ মজুমদার আর কোথায় ছাপোষা সুলতান? তাহলেই বোঝো। না না, আমার ধারণা নিছক কোনো সন্দেহের বশে পুলিশ থেকে গ্রেফতার করেছে, তারপর মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাও হতে পারে, এরকম ঘটনা আকসার ঘটছে, কিন্তু সে কথা তুমি প্রমাণ করবে কি করে? আচ্ছা, ঘটনা যদি মিথ্যে হয় তাহলে তো তারাও প্রমাণ করতে পারবে না যে সুলতান দোষী। তারা হলো রাজশক্তি, তারা কি প্রমাণের ধার ধারে ফুল মিয়া? তাহলে হ্যাঁ, কোর্টে কেস উঠলেও না হয় সওয়াল করে আসামিকে নির্দোষ প্রমাণ করার সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে তো কেস কোর্টেই ওঠে না, সোজা কালা পানিতে দীপান্তর। বলেন কি, বিচার না করেও সাজা? এও কি সম্ভব? ইংরেজদের পক্ষে সবই সম্ভব। তারা যখনই দেখে অভিযোগ প্রমাণ করতে পারবে না, তখনই নিজেদের কলঙ্ক ঢাকতে এই কাজ করে। তাহলে এখন উপায়? উপায় আর কি, ভাগ্যের উপর ছেড়ে দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। ভাগ্য ভালো থাকলে হয়তো ছাড়া পেয়েও যেতে পারে। তবু আপনি একটু চেষ্টা করুন। আজ আমি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কাজ ভুল হয়ে গেল অন্তরাপা। কি কাজ? কলসিটা নিয়ে এলে তো গোসল করে কলসি ভরে পানি নিয়ে যেতে পারতে। আমার তো মনে ছিল, কিন্তু কলসি তো পানিতে ভরা ছিল, তাই আমি। অন্তরাপা, চলো বাড়ি চলে যাও। আর একটু দাঁড়াও না ভাবি, ভালো করে গোসল না করলে কি গা ঠান্ডা হয়? তুমি দেখি চাচির মতো কথা বলো অন্তরাপা। চাচি যেমন বলে, নদীর পানিতে শরীর ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। ওইখানে হাসছে কে? সুলতানের বউ না? দেখে তো তাই মনে হয়। ও সুলতানের বউ, এত হাসির কি হয়েছে গো? ওদিকে স্বামীর এই বিপদ, জেলের ভাত খাচ্ছে না লাঠির বাড়ি খাচ্ছে কে জানে। আমরা হলে তো হাসি দূরের কথা, চোখের পানি শুকাতো না। কালে কালে কত কিছু যে দেখবো। ওভাবে বলছো কেন চাচি? ভাইজানকে পুলিশে ধরেছে, তাতে ভাবির কি দোষ? কথায় বলে, সতী নারীর স্বামী যেমন আশামণির চূড়া, অসতীর স্বামী হলো ভাঙা নাওয়ের গুড়া। চলো তো ভাবি, ঘরে চলো। কোনো কিছু খবরই জোগাড় করতে পারোনি? বিশেষ কিছু পারিনি, তবে শুনেছি সুলতান ভাইকে নাকি হেস্টিংসনে রাখা হয়েছে। আচ্ছা ভাইজান, এটা কি সম্ভব যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এক জায়গায়, কিন্তু অ্যারেস্ট নথিভুক্ত করা হয়েছে আরেক জায়গায়, আবার সেখানেও তাকে না রেখে পূর্ব বাংলা থেকে কি পশ্চিম বাংলায় নিয়ে যাওয়া যায়? আসলে কেসের গুরুত্ব বুঝে সবকিছুই সম্ভব। কি কেস ভাইজান? কিসের কেস? সুলতান ভাইয়ের সঙ্গে কোনো ক্রিমিনাল কানেকশন আছে বলে তো শুনিনি। কেউ কিছু বলতে পারছে না যে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, কোথায় অ্যারেস্ট করা হয়েছে। এমনকি কেউ বলতেও পারছে না যে তাকে কোথায় রাখা হয়েছে। এটা তো সত্যি যে আমাদের সুলতানকে পুলিশ অস্ত্রসহ হাতে নাতে ধরেছে, আর বেআইনি অস্ত্র রাখা শাস্তির যোগ্য অপরাধ। বিপ্লবীরা যেখানে সুযোগ পেলেই পুলিশ মারছে, সেখানে লাইসেন্সহীন অস্ত্র রাখলে তো তাকে শাস্তি পেতেই হবে। সুলতান তো বাচ্চা ছেলে নয়, সে দেশের বর্তমান পরিস্থিতি জানে। তবু সে ওইরকম একটা আর্মস ক্যারি করলো কেন? কার প্ররোচনায় করলো? কার উপকারের জন্য করলো? আসলে আমি সেটা বুঝতেই পারছি না। কিন্তু এখন পর্যন্ত তাকে কোর্টে প্রডিউস করা হয়নি, জেল কাস্টডি তো দূরের কথা। আর
ফারজানা ম্যাডাম বলছিলেন এগুলো একদম বেআইনি। ভুল। কোন আইনটা মানা হয় আর কোন আইনটা মানা হয় না সেটা ফারজানা বেগম জানে না। শুধু শুধু এই ধরনের অবান্তর কথা কেন বলেন উনি? উনি যদি এতই আইনজ্ঞ তাহলে ওনাকেই বলো না যে আইনের সাহায্য নিয়ে আমাদের সুলতানকে খুঁজে দিক। আপনি উত্তেজিত হবেন না ভাইজান, উনি কথার কথা বলেছেন। ভুল। ব্রিটিশ আমলে তারাই আইন, ব্রিটিশ বিরোধী কোনো কিছু তারা মানবে না। আর আর তাই তো এত দমন পীড়ন। দেখো ফুল, আমি সরকারি চাকরি করি, এর চেয়ে বেশি কিছু আমার বলা সম্ভব না। একবার যাবেন নাকি থানায়? যদি কোনো সূত্র পাওয়া যায়, কোথায় আছে কেমন আছে এতটুকু জানতে পারলে তো ভাবি আম্মা আব্বাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। আচ্ছা চলো দেখি থানা থেকে কিছু জানতে পারি কিনা। জি চলুন। দেখুন মিস্টার আরবি, আপনি নিজে একজন পুলিশ অফিসার, তাই আলাদা করে আপনাকে কিছু বোঝানোর নেই। ঢাকা শহর বলুন আর কলকাতা বলুন, পুলিশি নিয়ম কানুন এক, আর আইনের ব্যবস্থাও এক। আমি জানি, তবুও যদি একটু ব্যবস্থা করে দেন। কেন দেব আপনাকে? এই সময় যদি চাকরি চলে যায় তাহলে তো বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। সরি, আমি আপনাকে কিছু বলতে পারবো না। দেখুন, আমি জানি আইন যেমন আছে তেমনি আইনের ভাগও আছে। আমি শুধু এইটুকু খবর চাই যে সুলতান আপনার কাস্টাডিতে আছে কিনা। থাকলেও বলা যাবে না। স্বদেশীদের কাকে কোথায় কখন রাখা হয় সেটা অত্যন্ত গোপনীয় ব্যাপার। আপনার জন্য কেন আমি বেআইনি কাজে যাব? আর আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি এই সব কাজের ভিতরে একদম থাকবেন না। আমার একটা কথা শুনুন, বিপ্লবীরা কারো ভাই না, স্বামী না। আর আপনি পুলিশ বলে আপনার ভাই যে কোনো দিন বোমা মারতে পারে আপনাকে। কিন্তু আমি তো আমার ভাইকে গুলি মারতে পারবো না, কারণ সে আমার ভাই। সরকারের উপরমহল যদি জানতে পারে আপনার বিপ্লবী ভাইকে আপনি ছাড়াতে এসেছেন, তাহলে আপনার চাকরি থাকবে না। ওসব ছেড়ে দিয়ে নিজের দেশে চলে যান। আমি তো ছাড়াতে আসিনি, আমি শুধু খবর নিতে এসেছি। বাড়িতে বৃদ্ধ মা, বাবা আর অল্প বয়সী বউ, বুঝতেই তো পারছেন। আমি বুঝে কি করব? সময় থাকতে নিজের ভাইকেই বোঝাতে পারেননি। আমি কোনো খবর দিতে পারবো না, উপরওয়ালার নির্দেশ। খারাপ সময় মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়াটা খুব দরকার। তাই বাচ্চাদের সুখের কথা ভেবে কি কি করতে হবে সেটা ভাবো। আমার এক ছেলে জেলে পড়ে আছে, আরেক ছেলে জামাই বিদেশ বিভুঁয়ে কিভাবে আছে আমি কিছুই জানি না। আমি কি করে ঈদের খুশি পালন করব বলো তো? আমাদের কথা বাদ দাও, বাচ্চাদের কথা ভাবো। সেটাকে আমি বুঝি না? আমিও কি চাই না যে ঈদের দিনে আমার বাচ্চারা একটু ফিরনি আর পায়েস খাবে? তা না খাওয়ালে আমারই কি শান্তি হবে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।